প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দৃশ্যশিল্প প্রদর্শনী আলিঙ্গনে মিলছুট। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 অক্টোবর পর্যন্ত। জলের ধারা ফাইন আর্টসের আয়োজনে লালমাটিয়ার দ্য ইলিউশন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চিত্রমেলা। প্রদর্শনী চলবে 12 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আমার বাবার এতগুলো কারখানা থাকতে আমি কেন শয়তানের কারখানায় কাজ করব? হ্যাঁ, কোনো তো দরকার নেই। আমি তোর সঙ্গে কাজ করতে চাই। করবা, সমস্যা কোথায়? সমস্যা আছে তো, প্রচুর সমস্যা। তুই একলা মানুষ, অফিসে তোর দুইটা রুম কেন দরকার? আর একটা রুমে কি তোর প্রেতাত্মা বসে? হ্যাঁ, তুই এখানে হেলান দিয়ে বসিস চেয়ারে, বসিস না তুই? হ্যাঁ, তুই ফাইলপত্র দেখো, ফরেন ডেলিগেট আসে, তাদের সঙ্গে ইংলিশে এই ইংলিশে কি আমার কথা বলতে ইচ্ছা করে না? আমার আগ্রহ নাই, আমার স্বাদ নাই, ইংলিশে কথা বলতে ইচ্ছা করে না। আমি একজন ফরেনারের সঙ্গে ইংলিশে কথা বলবো, ইংলিশে যাতায়াত হবে দুজনের মধ্যে। হ্যাঁ, সেটার দরকার আছে না? মাঝখান থেকে আমার ইংলিশটা একটু জ্বালানো হয়ে গেল। এবং সেটা ভালো কথা, এটা কোচিং না, এখন তো অনলাইন একটা ইউটিউব চ্যানেল খুললাম ইংলিশ শেখার জন্য। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা জাহাঙ্গীর আলম। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। অভিনয় নিয়েই তো ব্যস্ত সময় আসলে যায়, যতটুকু ব্যস্ততা যায় সম্পূর্ণটা অভিনয়কে ঘিরে, এবং এই অভিনয়ের সাথে আছেন আপনি দীর্ঘদিন ধরে। সেই গল্পগুলো জানবো, কিন্তু এখন জানি যে এখন আসলে কি ধরনের কাজগুলো নিয়ে বেশি ব্যস্ত, ধারাবাহিক নাকি ওটিটি নাকি চলচ্চিত্র, কোনটা নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন? এখন বিটিভিতে একটা ধারাবাহিক যাচ্ছে, এটার কাজ হচ্ছে, আর ওটিটির কাজ হচ্ছে, টিভিসি ওভিসির কাজ করছি, তারপর ভয়েসের কাজ করছি, আমি অডিও বুক পড়ি। আচ্ছা, অডিও বুক পড়ছি ইদানিং, এটার কাজ খুব বেশি হচ্ছে। তারপর ডাবিং এর কাজ করছি। তাহলে বেশ অনেকগুলো মাধ্যমে কাজ করা হচ্ছে। অডিও বুক বা আপনি ডাবিং এর কথা যেটা বললেন, একজন ভয়েস আর্টিস্ট হিসেবে আপনি কাজ করছেন, তো সেটা তো একদম পুরোপুরি একটা আলাদা রকম অঙ্গন। কাজ করতে কেমন লাগছে? ভয়েসের কাজ করতে এটার চ্যালেঞ্জটা আসলে অন্যরকম, কারণ ডাবিং এর কাজগুলো যেরকম হয় বিদেশি সিনেমা অথবা সিরিজ যেগুলো থাকে, কার্টুন যেগুলো থাকে, ওগুলোর ভয়েস দিতে হয়, এবং বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েসটা দিতে হয়, এবং বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্টিংটা করতে হয়। এটা খুব টাফ এবং চ্যালেঞ্জিং একটা কাজ। মানে অ্যাক্টিং তো হাত পা নেড়ে হেঁটে চলে বসে অ্যাক্টিংটা করা যায়, কিন্তু এখানে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভয়েসের উপর ডিপেন্ড করে ভয়েস অ্যাক্টিংটা করতে হয় একদম। এবং অন্য কারোর অ্যাক্টিংয়ে আপনার নিজের ভয়েসটাকে বসানো, এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। অডিও বুকের কথা জানতে চাই, যখন অডিও বুকে ভয়েস দেন, সাধারণত কি আমরা বই পড়তে পছন্দ করি বা বই পড়ে আমরা অভ্যস্ত, কিন্তু বই যে শোনাও যায়, এই ব্যাপারটা কিন্তু নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে। অডিয়েন্সের কাছ থেকে রেসপন্সটা কেমন পাচ্ছেন? এটা আসলে বাংলাদেশে শুরু হয়েছে খুব বেশি দিন না, খুবই অল্প কিছুদিন শুরু হয়েছে। মানে আমার কয়েকটা গল্প রিলিজ হয়েছে, শ্রোতারা শুনছে, এবং ম্যাক্সিমাম শ্রোতারা হচ্ছেন গিয়ে মানে একদমই ইয়াং জেনারেশন। ওরা হয়তো গাড়িতে বসে কোথাও যাচ্ছে তখন শুনছে, অথবা বাসে বসে শুনছে, এবং লং ড্রাইভে কোথাও যাচ্ছে, এইভাবে শুনছে আর কি। এগুলো তো ইউটিউব থেকেই না, এটা ইউটিউব না, এটা হচ্ছে গিয়ে ওদের বিভিন্ন চ্যানেল আছে, ওগুলো সাবস্ক্রাইব করতে হয়। আচ্ছা, তারপর শুনতে হয় অ্যাপের মাধ্যমে।
আচ্ছা, এবার আপনার অভিনয়ের প্রসঙ্গে আসি। বলছিলেন যে নাটক নিয়ে আছেন, মানে ধারাবাহিক নাটক, এবং আপনার কাজ করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম অনুযায়ী অভিনয়ের ধরনটা কি খানিকটা বদলে যায়? না, অভিনয় আসলে অভিনয় একটাই, মানে সেটা স্টেজে হোক অথবা ওটিটিতে হোক অথবা সিনেমাতে হোক, অভিনয় অভিনয়। কিন্তু অভিনয়ের বিভিন্ন মানে মাধ্যম আছে, একটু স্টাইলাইজড, একটু ন্যাচারাল, এছাড়া কোনো পার্থক্য নাই আসলে। আর স্টেজে যেরকম দর্শক আমাকে পুরোটাই দেখছে, আর টেলিভিশনে হোক অথবা ওটিটিতে হোক দর্শক চাইলে আমার একটুক দেখবে অথবা শুধু হাতটা দেখবে, ক্যামেরার মধ্যে যতটুকু আসে এবং ততটুকু অ্যাক্টিং করতে হবে। যদি বলে আমার হাতটা দেখা যাচ্ছে, আমার হাতের অ্যাক্টিংটাই করতে হবে। স্টেজে যেটা পুরোটাই করতে হয়, এদিক দিয়ে একটু আলাদা, এছাড়া অভিনয় একই রকম। মঞ্চের কথা যেটা বলছিলেন, যে মঞ্চ দিয়েই মূলত আপনার অভিনয়ের শুরুটা, সেই মঞ্চে কি এখন সময় দিতে পারছেন? মঞ্চে আসলে এখন আগের মতো ওইভাবে রেগুলার যাওয়া, ওইভাবে হয়তো সময় দেওয়া হয় না, কিন্তু আমাদের শো থাকলে আমি শো করার চেষ্টা করি এবং করি। শো থাকলে যাই, রেগুলার যাই। আপনি তো প্রাচ্যনাটের সাথে আছেন, এবং প্রাচ্যনাট যখন থেকে শুরু হয়েছে ঠিক সেই সময়টা থেকে এখন অবধি আছেন আপনি। কোন কোন প্রযোজনাগুলোর সাথে আপনি যুক্ত আছেন? মোটামুটি প্রাচ্যনাটের প্রথম দিককার সবগুলো প্রযোজনাতেই আছি। সার্কাস, ম্যান ফর অল সিজনস, রাজা এবং অন্যান্য কিছু পথনাটক আছে। তারপর এখন আমাদের নতুন হচ্ছে অচলায়তন। আচ্ছা, আপনি কি মনে করে বা কোন ভাবনার জায়গা থেকে মঞ্চে আসার সিদ্ধান্তটা নিয়েছিলেন? না, কোনো ভাবনা থেকে না, আসলে ছোটবেলায় স্কুলে থাকতে একটু টুকটাক গান গাইতাম, মাঝে মধ্যে কালচারাল অনুষ্ঠানে একটু অভিনয় করতাম, ওই থেকেই আসলে মানে বড় কোনো ভাবনা থেকে না যে অভিনয় করব অথবা অভিনয় করেই জীবনটা পার করব, এরকম কোনো ভাবনা ছিল না আসলে। এইচএসসি করার পর হঠাৎ মানে বন্ধুরা বললো যে চল থিয়েটার করি। আচ্ছা, চল থিয়েটার করি, যাই কোথায়। তো ওরকম একটা দল, আর তখন ছিল প্রথমে আমি ছিলাম আর্তনাদ থিয়েটার নামে একটা দলে। তো ওইখান থেকেই শুরু, ওখান থেকে তারপর প্রাচ্যনাটে, মানে করতে 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 আসলে এটার উপর একটা ডিপেন্ডেন্স এসে পড়ছে যে এটা ছাড়া আসলে লাইফ চলবে না। সেটাই, মানে জীবনের একটা অংশ হয়ে গেছে নাটক। আচ্ছা, প্রথম মঞ্চ নাটক যখন শুরু করলেন তখন তো অনেক রিহার্সাল হয়েছে, তারপরে আপনি মঞ্চে এসেছেন। এটা মনে আছে যে প্রথম কবে মঞ্চে দাঁড়িয়েছিলেন বা সেই সময়টার অভিজ্ঞতার কথা? প্রথম মঞ্চে দাঁড়িয়েছিলাম আমি স্কুলে থাকতে। আচ্ছা, একদম ছোটবেলায়, এবং ওইটাই আসলে আমার মানে ভিতরে ওই নাটকের পোকাটা ঢোকে আর কি। এবং স্কুলের একটা কালচারাল অনুষ্ঠানে আমি প্রথম অভিনয় করি, এবং অভিনয় করার পর এটা পরপর 2বার পারফরমেন্স হয়েছিল আর কি। প্রথমে আমাদের চিফ গেস্ট আসে নাই, যার জন্য আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছিলাম। প্রথম পারফরমেন্স হয়েছে, হওয়ার পর চিফ গেস্ট আসার পর আমাদের স্কুলের যে হেডমিস্ট্রেস ছিলেন উনি বললেন যে নাটকটা দেখেন, খুব ভালো লাগবে। আচ্ছা, তো এটা আবার সেকেন্ড টাইম আবার হয়েছে। তো তখন মনে হয়েছিল যে ভালোই তো, লোকজন তো দেখতে যাচ্ছে, হাততালি পাওয়া যায়, প্রশংসা পাওয়া যায়, ওইটাই। তো ওইটাই ছিল আমার প্রথম। তখন আমি ক্লাস সম্ভবত 5-6-এ পড়ি হয়তো। আচ্ছা, তারপর প্রাচ্যনাটে যখন আসলেন তখন মঞ্চে দাঁড়ানো হয়েছিল কোন নাটকটি দিয়ে? প্রাচ্যনাটের প্রথম নাটক ছিল হচ্ছে আমার পথনাটক, সেটা হচ্ছে গিয়ে 2 বলদের গল্প আর কাঁদতে মানা। আচ্ছা, এটা স্টেজেও হইতো, আবার রাস্তাতে পথনাটক হিসেবেও হতো। আর বড় নাটক হিসেবে ছিল প্রথম সার্কাস, মানে প্রাচ্যনাটের প্রথম স্টেজ প্রোডাকশন যেটা সার্কাস। জি। আচ্ছা, আপনি এই যে অভিনয় অঙ্গনে বুঝে বা না বুঝে ভালো লাগার জায়গা থেকে হোক বা যেভাবেই হোক শুরু করা জায়গাটাতে, কিন্তু পরিবারের দিক থেকে যে সহযোগিতা বা আন্তরিকতা, সেখান থেকে যে সাপোর্ট পাওয়া, সে বিষয়টা কি ছিল? সাপোর্ট তো ছিল অবশ্যই, সাপোর্ট না থাকলে তো এটা করা যায় না আসলে, কারণ থিয়েটার করে তো আসলে কোনো ইনকাম নাই, কোনো টাকা পয়সা পাওয়া যায় না। জীবিকা নির্বাহ করার যে বিষয়টা সেটা তো থিয়েটার থেকে হচ্ছে না। থিয়েটার থেকে হচ্ছে না। তো ফ্যামিলি সাপোর্ট ছিল। থিয়েটার করে যে একদম পাওয়া যায় না তা না, আমরা থিয়েটার করে মাঝে মধ্যে দেশের বাইরে গিয়েছি বিভিন্ন প্রোডাকশন নিয়ে, ওইখান থেকে মাঝে মধ্যে আমরা পেয়েছি, রেমুনারেশন পেয়েছি। এবং সেটা আমি একটা কাজ করেছিলাম জাপানে, সেটা হচ্ছে গিয়ে 7টা দেশের পার্টিসিপেট ছিল এখানে, জাপান ফাউন্ডেশনের একটা প্রোডাকশন ছিল। আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সেখানে গিয়েছিলেন? আমাদের দলের থেকে 4-5 জন গিয়েছিলাম আমরা। তো এটা একটা মানে বড় প্রোডাকশন ছিল, জাপানে শো হয়েছিল, তারপর ইন্ডিয়াতেও শো হয়েছিল। তো ওইখানে এইসব করলে টাকা পাওয়া যায় আর কি,
বিভিন্ন, কিন্তু সেটা তো আসলে জীবন চলার জন্য যথেষ্ট এবং রেগুলারও না, মাঝে মধ্যে, খুবই মাঝে মধ্যে। তো ওইগুলোই আর কি, ওই পোকাগুলোই ঢুকে যাওয়ার ফলে আসলে আর ছাড়া হয় না আর কি। যে আচ্ছা, তারপর মঞ্চ নাটক একটা দীর্ঘ সময় বাড়ি দেওয়া, টেলিভিশন মিডিয়াতে কিভাবে আসা হলো? টেলিভিশন মিডিয়াতে আসলে এইভাবেই আসা, মানে ওই বড় ভাইরা, আমার প্রথম যেটা টেলিভিশন ছিল সেখানে আসলে আমি একটা ওই মেলার দৃশ্য ওইখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকা আর কি। আচ্ছা। তো আমাদের বড় ভাই বললো যে চলো, অভিনয় করছো যখন এগুলো তো করতে হবে। তো গেলাম, তো ওইটাতে আমাকে দেখা যায়নি। ওইটাই হচ্ছে আমার প্রথম টেলিভিশনের অ্যাক্টিং আসলে। মেলায় ঘুরছি, মেলায় দেখছি। এটা কত সালে আমার ঠিক মনে নাই, কিন্তু অনেক আগে। পাসিং ক্যারেক্টার ছিল। আচ্ছা, ওইটা ছিল প্রথম। তারপর প্রথম ধারাবাহিক ছিল সম্ভবত শ্রদ্ধেয় মামুনুর রশিদ মামুন ভাইয়ের একটা নাটক ছিল। তারপরে একেবারে অভিনয়টা প্রফেশনালি শুরু করা? তারপর না, তখনও প্রফেশনালি শুরু করিনি আসলে। তখনও করতাম, মাঝে মধ্যে করতাম, ভালো লাগলে করতাম, ভালো না লাগলে করতাম না। প্রফেশনালি শুরু করেছি বলা যায় লাস্ট 15 ইয়ার্স। আচ্ছা, তখন কি অন্য কোনো প্রফেশনে ছিলেন? না, একদমই ভ্যাগাবন্ড। একদমই ভ্যাগাবন্ড। বাপের হোটেলে খেতাম, মার হোটেলে ঘুমাইতাম। তো বাবা মা তো নিশ্চয়ই রাগ হওয়ার কথা? অবশ্যই রাগ হইতো। মানে একটা সময়ের পরে আসলে বাবা মা আসলে হাল ছেড়ে দিয়েছিল যে এই ছেলেকে দিয়ে কিছু হবে না। আপনি কি নিজেকে নিয়ে কখনো ফ্রাস্ট্রেটেড ছিলেন? এক সময় তো ছিলাম, এক সময় ছিলাম যে কি করছি আসলে, কেন করছি আসলে, কি হবে আসলে। মাঝে মধ্যে মানে গন্তব্যটা কোথায়, মাঝে মধ্যে এখনো ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে হচ্ছে না মনে হয়, মানে ব্যাটে বলে সবকিছু মনে হয় হচ্ছে না। মানে যতটুকু আসলে প্রাপ্তি চাওয়ার ছিল, যতটুকু আসলে পাওয়ার ছিল, তার অনেকটাই মনে হয় পূরণ হয়নি, হচ্ছে না, এরকম মনে হয়। হ্যাঁ, এতগুলো বছর ধরে আসলে অভিনয় করে যায়, এবং সাধারণত আমরা দেখেছি যে যারা মঞ্চ নাটকের সাথে এতগুলো বছর ধরে জড়িত থাকে তারা কখনো না কখনো নির্দেশনায় আসেন। আপনার ক্ষেত্রে সেটা কখনো হয়নি, এটা কি ইচ্ছাকৃতভাবে? ইচ্ছাকৃতভাবে আমি আসলে, নির্দেশনাটা অনেক মানে কঠিন একটা কাজ, বিশেষ করে স্টেজে। আমি আমাদের প্রাচ্যনাটের একটা স্কুল আছে, প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। ওইখানে 14th ব্যাচে আমি একটা ডিরেকশন দিয়েছিলাম। স্কুল প্রোডাকশন ছিল। তো ওই প্রোডাকশনটাই নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটার ওরা দেখেছিল, দেখার পর বললো যে এটা আমাদের এখানে ডিরেকশন দেন। তো ওইটাই ছিল আমার প্রথম এবং শেষ ডিরেকশন। ওটা দিতে গিয়ে আর কানে ধরেছি, আর জীবনেও ডিরেকশন দেবো না। মানে অ্যাক্টিং করতে গেলে তো আমি আমার শুধু নিজের কাজটুকু করলেই হয়, নিজের ক্যারেক্টার নিয়ে ভাবলেই হয়। ডিরেকশন দিতে গেলে আসলে সব ভাবতে হয়, নট অনলি মানে পারফর্মারের অ্যাক্টিং, লাইট, সেট, প্রপস, কস্টিউম সব কিছু নিয়ে ভাবতে হয়। তো ওই এত কিছু মাথায় আমি নিতে পারি না আসলে। তো মনে হচ্ছে যে ডিরেকশন খুব কঠিন জিনিস। তো একটাই দিয়েছিলাম, ওইটাই শেষ, আর দেবো না আর কি কখনো। মানে এটা একদম সিদ্ধান্ত যে নির্দেশনা আর দিব না, আর যাই করি। টেলিভিশন নাটকে কখনো নির্দেশনার জন্য চিন্তা করেছেন? না, এটা তো ভাবতেই পারি না। এটা তো আরো কঠিন কাজ। আমার কাছে মনে হয় যে স্টেজের চেয়ে এটা আরো বেশি কঠিন, কারণ একটা নাটক বানানোই তো শুধু ব্যাপার না, নাটকটার বিক্রি করা, নাটকটা কোথায় যাবে, এটার মার্কেটিং করা, বিভিন্ন জিনিস নিয়ে হয়তো ভাবনার লোক থাকে, তারপরে ডিরেক্টরের ভাবতে হয়। তো এটা আরো, আমার কাছে মনে হয় যে আরো কঠিন জায়গা। অনেকগুলো বছর ধরে অভিনয় করলে প্রত্যেকটা আর্টিস্টের একটা মনোবাসনা তৈরি হয় যে তার সেই পরিচিতিটা তৈরি হবে। সেটা যখন হয় না তখন তো নিঃসন্দেহে খারাপ লাগে, বা কোথাও গেলাম মানুষ চিনছে না, সেই পরিচিতিটা তৈরি হয় না। সেটা আসলে কিভাবে আপনি ভাবেন আপনার জায়গা থেকে? এটা আসলে ওই একটা কষ্টের জায়গা। এর জন্য আসলে কিছু করারও নাই। যতটুকু চেষ্টা করা যায় সবার সাথে যোগাযোগ রেখে কাজ করা, নিজের কাজের পরিধিটা বাড়ানো। এখন হচ্ছে না বলে যে কাজ ছেড়ে দেবো, অথবা হচ্ছে না বলে থেমে যাবে তাও না। তো ওই কষ্টের জায়গায় থাকে আর কি। কখনো চিন্তা করেছেন অন্য কোনো পেশায় নিজেকে নিযুক্ত করতে? না, আমি আসলে অন্য কিছু পারি না। আমি মাঝে মধ্যে যখন হয়, যেমন মানে কোভিডের সময় অনেক দিন কাজকর্ম নাই, আমি চিন্তা করেছি যে কি করা যায়, কি করব। তো ছোটবেলায় যখন যেতাম, কলেজে যেতাম, মাঝে মধ্যে টেম্পোতে উঠতাম। আমি টেম্পুর যে ওই যে থাকে হেল্পার থাকে, এই ফার্মগেট, আমি ওইটা দেখতাম, মনে হতো যে এই কাজটা আমি পারবো। আচ্ছা, আমি যদি কখনো কিছু করতে না পারি, এই কাজটা করা যেতে পারে। তো নানাবিধ যে তাহলে কি করব, সবজি বিক্রি করব, মানে এছাড়া আমি আর কিছু পারি না আসলে। হাতের কাজ, ধরেন যে ক্যামেরা চালানো অথবা এডিটিং করা, এগুলো তো পারিই না।
এগুলো মানে মনেই হয় না যেগুলো শেখা উচিত কখনো, কিন্তু এগুলো আসলে এগুলো আসলে শেখার দরকার ছিল এক সময়। অবশ্যই। হ্যাঁ, কিন্তু ওই যে যেহেতু একটা সময় তো জাতীয় ভ্যাগাবন্ড ছিলাম। পরিবারে বাবা মা ছাড়া আপনার ভাই বোন কতজন? ভাই বোন আমরা 7 জন। 7 জনের মধ্যে আপনি কি সবথেকে ছোট? না, আমি একদম মাঝামাঝি, স্যান্ডউইচ। উপরে 3 জন, নিচে 3 জন, আমি মাঝখানে। আচ্ছা, পরবর্তীতে তো এসে বিয়ে করলেন। আপনি বলছিলেন যে আপনার একটা ছোট্ট মেয়ে আছে যার নাম হচ্ছে জারুল, নামটা চমৎকার। তো পরবর্তীতে এসে ওয়াইফ বা মেয়ের কাছ থেকে যে একটা সাপোর্ট পাওয়া, সেটা কি পান? হ্যাঁ, এটা তো ওই সাপোর্ট না পেলে তো আসলে এই কষ্টের দিনে চলাটা খুব টাফ। নিঃসন্দেহে। মানে ওয়াইফের একটা সাপোর্ট আছে, আর মেয়ে যেহেতু এখনো বড় হয় নাই, ও এখনো কিছু বোঝে না। ও মাঝে মধ্যে টিভিতে দেখলে ও ভালো লাগে ওর, যে বাবাকে দেখা যাচ্ছে টিভিতে। একটা সাপোর্ট আছে, অবশ্যই একটা সাপোর্ট আছে। অনেক ধরনের চরিত্রে আপনি অভিনয় করেছেন। নিজের একটা সন্তুষ্টি থাকে যে কোনো চরিত্রের জন্য বা যে কোনো কাজের জন্য, সেটা যদি বলতে বলি সেটা কোনটার কথা বলবেন? আসলে স্টেজে আমি যেগুলো করেছি, যেই চরিত্রগুলো করেছি, এগুলো সবগুলোই আসলে আমার খুব মানে স্বপ্নের চরিত্র এবং খুব যত্নের চরিত্র। আর টেলিভিশনে, ওটিটিতে হয়তো মাঝে মধ্যে ক্যারেক্টার পছন্দ হয় নাই, তারপরও করে ফেলেছি। সময় আছে, ফ্রি বসে আছি, করে ফেলেছি। তারপরও এমন না যে ক্যারেক্টারটার প্রতি আমি যত্নটা কমে গেছে, এমন হয়নি। তা না, অবশ্যই আমি একদম আমার 100% এফোর্ট দিয়ে কাজটা করেছি। বলতে গেলে আমার সবগুলো চরিত্রে, সেটা যদি ওই মেলার পাসিং শট হয়, বেছে নেওয়া সম্ভব না। না, আমার সবগুলো চরিত্রই পছন্দের চরিত্র। আচ্ছা, যে কোনো স্ক্রিপ্টে কি কাজ করেন নাকি সেখানে আপনার একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে? কিভাবে আসলে সেই নির্বাচন প্রক্রিয়াটা হয়? না, নির্বাচন ওই যে চরিত্রটা দেখি, চরিত্রটা যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগার একটা বিষয় থাকতে হয়, যে ভালো না লাগলে আসলে ওইটার উপর আসলে নিজের এফোর্ট দেওয়াটা আসলে কঠিন হয়ে যায়। হয় না, মানে ভালো লাগলেই করি। কাজ পাওয়ার জন্য কি লবিং করতে হয়? আমি আসলে এটা পারি না। লবিং করতে হয়, অবশ্যই লবিং করতে হয়, এবং এটা আসলে মানে আমাদের দেশে না, এটা সব জায়গায় লবিং এটা করতেই হয়। আমি এটা পারি না, এবং আমার যোগাযোগ খুবই কম। আমি লোকজনকে চিনি খুবই অল্প। আচ্ছা, যার জন্য আমার কাজও কম, আমাকে লোকজন চেনেও কম। আমি রেগুলার ফোন দিয়ে ভাই কেমন আছেন, হাই হ্যালো করা, আসছি অফিসে, চা খেতে আসছি, এটা আমি পারি না কেন জানি। মানে এটা বলতে গেলে এক ধরনের আনস্মার্টনেস। এটা আসলেই এই যুগের সাথে তাল মিলিয়ে চলাটা আসলে কঠিন। হ্যাঁ, এটা আমি পারি না। আচ্ছা, এই যে যখন ভাইটাল যে ক্যারেক্টারগুলোর কথা আমরা বলছি, বা নায়ক নায়িকার চরিত্রের কথা যদি বলছি, মানে একদম পরিষ্কারভাবে যদি বলি যে নায়ক নায়িকার চরিত্রগুলো যতখানি দর্শকপ্রিয়তা পায় বা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, পার্শ্ব চরিত্রগুলো যেগুলো থাকে সেগুলো দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা বলে মনে করেন আপনি? এটা আসলে পার্শ্ব চরিত্রগুলো তো একটা চরিত্র, সেই চরিত্রগুলো ডেভেলপ করার দায়িত্ব যেরকম একজন অ্যাক্টরের, তেমন ডিরেক্টরেরও। সে একটা ক্যারেক্টার আসলো, যেমন আমি কিছু কাজ করেছি এরকম, যে আমি পার্শ্ব চরিত্র, নায়ক নায়িকার ক্লোজ ধরলো, তার ওয়েজ ধরলো, আমার কোনো ক্লোজ ধরলো না। যখনই আমার কোনো ক্লোজ ধরলো না, তখন ক্যারেক্টারটা কিন্তু সাইড হয়ে গেল, মানে মরেই গেল। হ্যাঁ, তো এইটা ডিরেক্টরেরও দায়িত্ব আসলে, ক্যারেক্টারটাকে হাইলাইট করা, ক্যারেক্টারটাকে প্রমিনেন্ট করা, মানে গুরুত্বটা বোঝানো। এটা মানে অ্যাক্টর তো অ্যাক্টিং দিয়েই করবে, কিন্তু টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে, যে ক্যারেক্টারটাকে সামনে আনা, ক্যারেক্টারটাকে দেখানো, বোঝানো, এটা আসলে ডিরেক্টরের একটা কাজ থাকে। তো ডিরেক্টর যখনই এটা করে না, তখনই ক্যারেক্টারটার মৃত্যু হয় আসলে, ওই চরিত্রটার পার্শ্ব চরিত্র বলি অথবা মূল চরিত্র। সেটা খুবই দুঃখজনক একজন অভিনয় শিল্পীর জন্য। সামনের দিনগুলোতে কি চিন্তা আছে? আমার আসলে কোনো চিন্তা নাই, আমি আসলে কোনো চিন্তাই করি না। মাঝে মধ্যে কাজ না থাকলে ওই একটু ভাবি কি করা যায়, কি করব, কিন্তু অনেক দূর পর্যন্ত আসলে আমি ভাবতে পারি না কি করব, কি করা উচিত। বাউন্ডুলে মানুষজন নিজের জীবন নিয়ে সবসময় খুব খুশি থাকে, আর অখুশিটাও মনে হয় খুশির একটা অংশ হয়ে দাঁড়ায়। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে অতিথি হিসেবে আনার জন্য।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।